আজকে আমরা একটা দারুণ লেখা নিয়ে কথা বলছি, মনের আয়না, চাপ ও বাঙালি জীবন। লেখাটা পড়লে মনে হয় আমাদের অনেকের ভেতরের কথাই যেন উঠে এসেছে। হ্যাঁ, ঠিক। বিশেষ করে এই যে পড়াশোনা, চাকরি, ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন, এই চাপগুলো নিয়ে কিভাবে এগুলো আমাদের মানসিকভাবে এফেক্ট করে সেটা নিয়েই চলুন এই বিষয়টাতে একটু গভীরে যাই। ঠিক বলেছেন। আর লেখাটা শুধু চাপের কথাই বলছে না। আসলে এর ওজনটা কোথায় সেটা ধরিয়ে দিচ্ছে। ওজনটা বলতে? মানে এই যে রাতের ঘুম না আসা বা ধরুন সবসময় একটা উদ্বেগের মধ্যে থাকা, এই অনুভূতিগুলো আর এর পেছনের সামাজিক কারণগুলো চিহ্নিত করার চেষ্টা করেছে লেখাটা। একদম। যেমন ধরুন লেখাটার একটা অংশে ওই ২৫ বছরের আইটি প্রফেশনাল বন্ধুর কথা আছে না? হ্যাঁ, হ্যাঁ। কাজের ডেডলাইন, রোজকার লম্বা যাতায়াত, আবার ওদিকে বিয়ের চাপ, সব মিলিয়ে সে বেশ হতাশ হয়ে পড়েছিল। এ ছবিতে তো খুব চেনা লাগে, তাই না? ভীষণ চেনা। পরীক্ষার আগের রাতে চাপ বা ওই চাকরির ইন্টারভিউর টেনশন কম বেশি সবার জীবনেই তো আসে। ঠিক। আর লেখাটা কিন্তু এই চাপের মূল কারণগুলো নিয়েও কথা বলেছে। যেমন ধরুন পরিবারের প্রত্যাশা। ওহ হ্যাঁ, এটা তো একটা বিরাট ব্যাপার। ওই যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতেই হবে। ঠিক, ওই চাপটা। আবার ধরুন এই সোশ্যাল মিডিয়ার যুগে তুলনা করা বন্ধুদের সাথে। একদম ফেসবুকে বা অন্য কোথাও বন্ধুদের দারুণ দারুণ সব পোস্ট দেখে নিজের কেমন একটা হীনমন্যতা চলে আসা, এটাও একটা কারণ। হুম। তার সাথে অর্থনৈতিক চিন্তা তো আছেই, বিশেষ করে শহরে থাকার খরচ। সব মিলিয়ে একটা অদ্ভুত ভেতরের লড়াই, তাই তো? লেখাটাতে এই ব্যাপারটা বেশ ভালো করে বলা হয়েছে। হ্যাঁ, একটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয়। তাহলে এই কারণগুলো তো বোঝা গেল, কিন্তু এখান থেকে বেরোনোর পথ কি? লেখাটা কি শুধু সমস্যা নিয়ে কথা বলেছে, নাকি সমাধানের দিকেও গেছে? না, না, অবশ্যই সমাধানের কথা বলেছে। আর ওখানেই লেখাটার একটা বড় দিক। বেশ কয়েকটা পথের ইশারা আছে। যেমন এই যে মননশীলতা বা মেডিটেশন। ও, মাইন্ডফুলনেস। হ্যাঁ, বর্তমান মুহূর্তে মন দেওয়া, নিজের অনুভূতিগুলোকে জাজ না করে দেখা। লেখক তো নিজের জীবনের এর ভালো ফল পেয়েছেন, সেটাও বলেছেন। আচ্ছা, এটা বেশ ইন্টারেস্টিং। আর আর কি উপায়? আর একটা খুব জরুরি ব্যাপার হলো কথা বলা। নিজের মনের বোঝাটা চেপে না রেখে কাছের কারো সাথে শেয়ার করা। ঠিক যেমন ওই বন্ধুটি করেছিল। হ্যাঁ, কথা বললে কিন্তু মন অনেকটাই হালকা হয়। এছাড়া একবারে অনেকটা না ভেবে ছোট ছোট লক্ষ্য পূরণের চেষ্টা করা, এটাও কাজে দেয়। আর যদি ধরুন এসবেও ঠিক কাজ হচ্ছে না, তখন? তখন কিন্তু প্রফেশনাল হেল্প নিতে দ্বিধা না করার কথা বলা হয়েছে। কাউন্সিলর বা থেরাপিস্টের কাছে যাওয়া। এটা খুব দরকারি কথা। একদম। এটা যে কোনো শারীরিক অসুস্থতার চিকিৎসার মতোই স্বাভাবিক। এর মধ্যে লজ্জার বা লুকোনোর কিছু নেই। এই বার্তাটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে সব মিলিয়ে মূল ফোকাসটা দাঁড়াচ্ছে মানসিক দৃঢ়তা বাড়ানো, তাই তো? কঠিন পরিস্থিতি আসবে, খারাপ লাগবে, কিন্তু সেগুলোকে মেনে নিয়েও আবার উঠে দাঁড়ানো। একদম। এটাই তো রেজিলিয়েন্স। আবেগগুলোকে অস্বীকার করা নয়, বরং সেগুলোকে নিয়ে বাঁচা, সেগুলোকে সামলে এগিয়ে যাওয়া। হুম। ওই যে বন্ধুটার কথা হচ্ছিল, সে কথা বলার পর একটু হাঁটার সিদ্ধান্ত নিয়েছিল না? হ্যাঁ। ওই ছোট্ট একটা কাজ, একটু খোলা হাওয়া, সেটাই কিন্তু ওর মধ্যে একটা নতুন আশা জাগিয়েছিল। লেখাটা এই ঘুরে দাঁড়ানোর মানসিকতাকেই খুব জোর দিয়ে বলেছে। সত্যি লেখাটা পড়লে বা এই আলোচনাটা শুনলে মনে হয়, আরে এই চাপের অভিজ্ঞতা তো শুধু আমার একার নয়, কম বেশি আমরা সবাই এর মধ্যে দিয়েই যাই। ঠিক, এটা জীবনেরই অংশ। আর এই আবেগগুলোকে সামলাতে শিখেই হয়তো আমরা নিজেদের ভেতরের আসল শক্তিটা খুঁজে পাই। এই পুরো আলোচনাটার পর একটা প্রশ্ন হয়তো মনে আসতে পারে যে এই লেখাটাতে যে বিভিন্ন সামাজিক চাপের কথা বলা হলো, তার কোনটা এখন নিজের জীবনের সাথে সবচেয়ে বেশি মিলছে বলে মনে হচ্ছে? অথবা এই যে মোকাবেলার কৌশলগুলো শুনলাম, তার কোনোটা কি কাজে লাগানো যায়? এটা নিয়ে একটু ভাবা যেতে পারে, তাই না?